দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ সংসদে উন্নয়নের সাথে জীবন জীবিকা রক্ষার অঙ্গীকার অর্থমন্ত্রীর। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7.2%। দাম কমছে মেড ইন বাংলাদেশ পণ্য ও ওষুধ সামগ্রীর। বাড়ছে তামাক, মোবাইল ফোন ও আমদানি খাদ্যে কালো টাকা সাদা নিয়ে নতুন বার্তা নেই। বরাদ্দ বেড়েছে সামাজিক সুরক্ষা খাতে। উন্নয়ন খাতে সিংহভাগই যাচ্ছে যোগাযোগ অবকাঠামোয়। মেগা প্রকল্পের সর্বোচ্চ বরাদ্দ রূপপুরে। প্রস্তাবিত বাজেটকে কল্যাণমুখী বলছে আওয়ামী লীগ। বাস্তবায়নযোগ্য নয় দাবি বিএনপি ও জাতীয় পার্টির। নির্দেশনার অভাব দেখছে সিপিডি। দেশে করোনায় কমল মৃত্যু সংখ্যা। সাতক্ষীরায় 7 দিনের লকডাউন ঘোষণা প্রশাসনের। নওগাঁয় বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে আইন শৃঙ্খলা বাহিনী। নারী পাচারের ভয়াবহ নেটওয়ার্কের সন্ধান। শীঘ্রই শুরু হচ্ছে অভিযান। শাস্তি না হওয়ায় বাড়ছে নারী নির্যাতন, মন্তব্য হাইকোর্টে। এবং বিশ্বকাপের বাছাই বাংলাদেশ আফগান ম্যাচে 1-1 গোলের সমতা। পয়েন্ট বাড়ল লাল সবুজদের। ক্রিকেটারদের পছন্দের কোচ বাছাইয়ের চিন্তা। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ হলো জাতীয় সংসদে। মহামারীর অভিঘাত মোকাবেলায় 50তম এই বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। মোট 6,03,000 কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা থাকলেও আয়ের লক্ষ্যমাত্রা বাড়েনি তেমন একটা। ফলে 2,14,000 কোটি টাকার ঘাটতি রেখেই অর্থনীতি চাঙ্গা করতে চান অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় উন্নয়নের পাশাপাশি মহামারীর এই সময়ে জীবন জীবিকা রক্ষার অঙ্গীকারও করেন তিনি। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। মহামারীর দ্বিতীয় আর স্বাধীন বাংলার 50তম বাজেট। সকাল থেকেই সংসদ এলাকায় উৎসবের আমেজ। যদিও মহামারীর কথা মাথায় রেখে সীমিত ছিল সংসদ সদস্যদের আগমন। দুপুরে বাজেট ঘোষণা করলেও সকাল 11:30টায় সংসদ ভবনে প্রবেশ করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন, রাষ্ট্রপতির স্বাক্ষরের পর অর্থমন্ত্রী উপস্থাপন শুরু করেন আগামী অর্থবছরের রাষ্ট্রের আয় ব্যয়ের হিসেব। প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, অনুমতি দেওয়া হলো। আপনি এখন বাজেট উপস্থাপন করুন। স্পিকারের অনুমতি পেয়ে 2021-22 অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু। অর্থমন্ত্রী জানান, প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মহামারীতে মানুষের জীবন বাঁচাতে। তার সাথে অর্থনীতি চাঙ্গা হওয়ার প্রত্যাশা ছিল অর্থমন্ত্রীর মুখে। 6,03,681 কোটি টাকা, যা আমাদের জিডিপির 17.5%। পরিচালনা সহ অন্যান্য খাতে মোট 3,78,357 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,25,324 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 6,03,681 কোটি টাকা। বড় ব্যয়ের উচ্চাবিলাস থাকলেও আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 3,89,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের আয় করতে হবে 3,30,000 কোটি। আয়ের সংস্থান কম থাকায় ঘাটতি প্রথমবারের মতো ছাড়িয়েছে 2 লাখ কোটির ঘর। মোট দেশজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 34,56,000 কোটি টাকা, যেখানে প্রবৃদ্ধি কিছুটা কমিয়ে ধরা হয়েছে 7.2%। অন্যান্য দেশের তুলনায় দ্রুত গতিতে অর্থনৈতিক উত্তরণের পথে এগিয়ে চলছিল, তখনই সারা বিশ্বে দ্বিতীয়, কোথাও কোথাও তৃতীয় অভিঘাত শুরু হয় এবং যার প্রভাব সর্বত্রই প্রবল। তাই আমাদের এবারে বাজেটেও দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি প্রাধিকার পাচ্ছে দেশের পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী ও তাদের জীবন জীবিকা। বড় অঙ্কের অর্থায়নের মূল উৎস রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর। রাজস্ব বোর্ডের বাইরে সরকার বিভিন্ন কর থেকে আদায় করতে চায় 16,000 কোটি টাকা। আর কর ব্যতীত প্রাপ্তি ধরা হচ্ছে 43,000 কোটি, যা শতকরা 7%। অভ্যন্তরীণ ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে 1,13,000 কোটি টাকা আর বৈদেশিক ঋণ নির্ভরতা 97,000 কোটি। যদিও অর্থমন্ত্রীর আশা বাজেট বাস্তবায়ন হবে। আমাদের প্রিয় মাতৃভূমি, জাতির পিতার তুলিতে আঁকা স্বপ্ন সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে এগিয়ে যাবে অনেক দূর, বহুদূর নিরন্তর। অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যের শেষ দিকে করোনা থেকে মুক্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। হে আমাদের প্রভু, আপনি দয়া করে আমাদের ক্ষমা করে দিন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে বাজেটের আকার 6,03,000 কোটি টাকা।
যা দেশের প্রথম বাজেটের তুলনায় 767 গুণ বড়। অর্থমন্ত্রী বাজেটে নানার আশার কথা শোনালেও বছর শেষে এই বড় বাজেট সাধারণ মানুষ ও যারা কর্মচ্যুত হয়েছেন সেসব মানুষের কর্মসংস্থান তৈরিতে কী ভূমিকা রাখবে সেটি দেখার অপেক্ষায় সাধারণ মানুষ। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সবার চোখ থাকে কোন পণ্যের দাম বাড়ছে এবং কোন পণ্যের দাম কমছে সে তালিকার দিকে। স্বাস্থ্য খাত সহ কিছু পণ্যের ওপর থেকে যেমন শুল্ক ও কর ভার কমানোর প্রস্তাব করা হয়েছে, তেমনি ফিচার ফোন সহ বেশ কিছু পণ্যে নতুন শুল্ক ও কর বাড়ানো হয়েছে। জাতীয় সংসদে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের উপস্থাপিত নতুন অর্থ বছরের বাজেটে এসব প্রস্তাব পাশ হলে কিছু পণ্যের দাম কমবে এবং কিছু পণ্যের দাম বাড়বে। এ নিয়ে বিস্তারিত তুলে ধরছেন বাবু কামরুজ্জামান। সাধারণ মানুষের আগ্রহের জায়গা এবং উদ্দীপনার জায়গা কিন্তু থাকে বাজেটে আসলে কি ধরনের পণ্যের দাম বাড়ছে এবং কমছে তা নিয়ে একটু বাড়তি আকাঙ্ক্ষার জায়গা থাকে। এবারের বাজেটে আমরা যেটি লক্ষ্য করছি, মহামারীকালের বাজেটে অর্থমন্ত্রী কিন্তু নানান রকম স্থানীয় পর্যায়ের মূসক অব্যাহতি দিয়েছেন, ফলে দেশীয় শিল্পের সুরক্ষায় কিন্তু বেশ কিছু ছাড় দেবার প্রবণতা আমরা লক্ষ্য করেছি। আপনাকে আমি সেই তালিকা থেকে যদি দেখিয়ে আসি, শুরুতে আসলে বাড়ার তালিকা নিয়ে শুরু করব, যদিও দুঃসংবাদ থাকছে ধূমপায়ীদের জন্য। বিশেষ করে প্রতি বাজেটে আমরা লক্ষ্য করি সিগারেটের দাম বাড়াতে। এবার কিন্তু তামাক এবং জর্দার উপর নতুন করে কোনো কিছু আরোপ করা হয়নি, তবে সিগারেট অতি উচ্চ এবং উচ্চ স্তরের সিগারেটের দাম কিন্তু বাড়ছে, সেখানে কিন্তু সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে। ফিচার ফোন যেটিকে বলা হয়, এই বাটন ফোনের দাম কিন্তু বাড়তে পারে, সেখানে কিন্তু সম্পূরক শুল্ক বসানো হচ্ছে, ফলে দাম বাড়তে পারে এই বাটন ফোন মোবাইলের। প্রক্রিয়াজাত যে মাংস, বিদেশি মাংস, সেই মাংসের দাম বাড়তে পারে, সেটির একটি বাজেট বক্তৃতায় কিন্তু আমরা লক্ষ্য করেছি। যারা আসলে মাশরুম বাণিজ্য করছেন, বিশেষ করে আমদানি নির্ভরতা রয়েছে, তাদেরকে কিন্তু বাড়তি মাসুল গুনতে হবে, সেক্ষেত্রে দাম বাড়তে পারে এই বিদেশি মাশরুমের। এমএফএস সেবায় কিন্তু নতুন করে 7.5% মতো কর বসানো হয়েছে। এই এমএফএস সেবায় কিন্তু খরচ বাড়বে সাধারণ মানুষের। দাম কমার তালিকা আসলে দেখে আসতে চাই, সুসংবাদ দিতে চাই দু একটি বিষয় নিয়ে। দেশীয় কোম্পানিকে উৎসাহিত করার কথা বলছিলাম, অর্থমন্ত্রী কিন্তু দেশীয় কোম্পানির ব্লেন্ডার বা ওয়াশিং মেশিন, এর বাইরেও প্রেসার কুকার বা অন্যান্য যে গৃহস্থালী সামগ্রী রয়েছে সেখানে কিন্তু বড় ধরনের স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়ার ফলে এই পণ্যগুলোর দাম কমবে এবং স্যানিটারি ন্যাপকিনের দাম কমবে। এবারের বাজেটে এটির উপর কিন্তু শুল্ক কর কমানো হয়েছে। করোনাকালীন সময় আমরা জানি স্বাস্থ্যের উপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে, সেখানে করোনার কিটের দাম কমবে এমন প্রস্তাবনা আমরা বাজেট বক্তৃতায় দেখতে পেয়েছি। ক্যান্সারের ওষুধের দাম কিন্তু কমতে পারে, সেই প্রস্তাবনা আমরা লক্ষ্য করেছি, সেখানে কিন্তু আসলে ভ্যাট অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে। নিয়মিত যারা আসলে সাংসারিক টুকিটাকি কিনে থাকেন, ওভেন থেকে শুরু করে অন্যান্য রাইস কুকার, এই গৃহস্থালী পণ্য যারা দেশীয় কোম্পানি রয়েছে তারা উৎপাদন করেন, তারা কিন্তু আসলে তাদের জন্য সুসংবাদই থাকছে, স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা রেখেছেন অর্থমন্ত্রী, ফলে এসব পণ্যের দাম কমতে পারে। তো মোটা দাগে এই ছিল আমার কাছে দাম বাড়া কমার একটি সংক্ষিপ্ত তালিকা। করোনার জরুরি পরিস্থিতি মোকাবেলায় আবারও 10,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আর এই স্বাস্থ্য বাজেটে প্রস্তাব করা হয়েছে 32,731 কোটি টাকার, যা মোট বাজেটের 5.4%। একে গতানুগতিকই বলছেন বিশ্লেষকরা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। গেল 10 বছর ধরে মোট বাজেটের 5% আশেপাশেই ঘুরপাক খেয়েছে স্বাস্থ্য খাতের বরাদ্দ। এবারও তার ব্যতিক্রম নয়। 2021-22 অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য খাতের প্রস্তাবিত বরাদ্দ মোট বাজেটের 5.42%, যা টাকার অঙ্কে 32,731 কোটি টাকা। 2020-21 অর্থ বছরের সংশোধিত বাজেট ছিল 31,472 কোটি টাকার। আগামী অর্থ বছরেও করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জরুরি চাহিদা মেটানোর জন্য পুনরায় 10,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। কোভিড-19 প্রাথমিক অভিঘাত মোকাবেলা করে বাংলাদেশ যখন অন্যান্য দেশের তুলনায় দ্রুত গতিতে অর্থনৈতিক উত্তরণের পথে এগিয়ে চলছিল, তখনই সারা বিশ্বে দ্বিতীয়, কোথাও কোথাও তৃতীয় অভিঘাত শুরু হয়। এছাড়া স্বাস্থ্য বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে গবেষণার অগ্রগতির জন্য 100 কোটি টাকার একটি সমন্বিত স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল গঠন করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। কোভিডের টিকা ক্রয় সহ অক্সিজেন ব্যবস্থাপনা সহ যে বিষয়গুলো আছে সেটা যদি ঠিকঠাক মতো খরচ করা যায়, এখানে যদি লিকেজ কম থাকে, তাহলে হয়তো এখানে এই কোভিড ব্যবস্থাপনা যেটা সেটা কিছুটা গতি আসতে পারে।
রাজধানী ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জ এবং বিভাগীয় শহরের বাইরে হাসপাতাল, ক্লিনিক নির্মাণে বিনিয়োগ করলে 10 বছরের কর অবকাশ সুবিধা দেওয়া হতে পারে বলেও জানান অর্থমন্ত্রী। 2031 সালের 30 জুন পর্যন্ত এই সুযোগ মিলবে। হাজার হাজার ব্যাংকের খাতার মধ্যে যে প্রাইভেট হসপিটালগুলো আছে সেইগুলোকে কিন্তু কন্ট্রোলে আনতে হবে। তো এই যে বিষয়গুলো আছে এইগুলো করে তারপরে যদি আমার এই কর অবকাশ দেওয়া হয় তাহলে হয়তো এখানে কিছুটা সুবিধা হতে পারে। এছাড়াও জানানো হয় সরকারি সব হাসপাতালকে অত্যাধুনিক করা হবে। আইসিইউ, ভেন্টিলেটর সহ করোনা মোকাবেলার পর্যাপ্ত সামগ্রী কেনা হবে। এছাড়া করোনা মোকাবেলায় নতুন 2000 চিকিৎসক, 6000 নার্স এবং 732 জন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এজন্য আসছে বাজেটে 500 কোটি টাকা রাখা হচ্ছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাত সহ সব মিলিয়ে বরাদ্দ 1,07,614 কোটি টাকা ধরা হলেও প্রকৃত সামাজিক নিরাপত্তায় খরচ প্রস্তাব করা হয়েছে 34,319 কোটি টাকা, যা গেল বারের তুলনায় প্রায় 5,000 কোটি টাকা বেশি। বাজেটে মুক্তিযোদ্ধা ভাতা 12,000 থেকে বাড়ানো হয়েছে 20,000 টাকা। ফখরুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। দারিদ্র্য হার কমিয়ে আনতে বাংলাদেশ যে অগ্রযাত্রায় হাঁটছিল তা রুখে দিয়েছে মহামারী করোনা। মহামারীর 1 বছরের বেশি সময় দারিদ্র্যের কাতারে যোগ হয়েছে দেশের বিপুল জনগোষ্ঠী। সামাজিক সুরক্ষায় এডিবির পরিসংখ্যান বলছে এশিয়ার 25 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 21তম। গবেষণা প্রতিষ্ঠানের জরিপে উঠে আসে দেশের সার্বিক দারিদ্র্যের হার এখন 42%, যা 2018 সালেও ছিল 24.5%। গেল এপ্রিলে পিপিআরসি ও বিআইজিডির যৌথ জরিপে দেশে দরিদ্র হয়েছেন প্রায় 2.5 কোটি মানুষ। পরিস্থিতি মোকাবেলায় আগামী 3 বছরের মধ্যে দারিদ্র্যের হার 12.3% ও অতি দারিদ্র্যের হার 4.5% নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বড় চ্যালেঞ্জ। কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে প্রান্তিক কৃষক, দিনমজুরদের হয়রানি বন্ধ ও শোষণ থেকে রক্ষা করতে। কোভিডের বাস্তবতা মাথায় রেখে চিহ্নিত সুবিধা গোষ্ঠীর জন্য বরাদ্দ দরকার। আমি একটা বললাম নগর দরিদ্র, 2 নম্বর বললাম নতুন দরিদ্র। বাজেটে মুক্তিযোদ্ধা ভাতা 12,000 থেকে 20,000 টাকার প্রস্তাব করা হয়েছে। বাড়ানো হয়েছে অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যাও। 2021-22 অর্থ বছরে শতভাগ অতি দরিদ্র, বয়স্ক ও বিধবা ভাতা দেওয়ার আওতা বাড়িয়ে দেয়া হবে দেশের 150টি উপজেলায়। 2021-22 অর্থ বছরে আমাদের বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 6,03,681 কোটি টাকা। কোভিড-19-এর প্রভাব দীর্ঘতর হওয়ায় 2020-21 অর্থ বছরের বাজেটে কিছুটা সংশোধন ও সমন্বয় করতে হয়েছে। দেশের অতি দরিদ্র 112টি উপজেলায় বয়স্ক ভাতা কর্মসূচি, প্রতিবন্ধী ভাতা কর্মসূচি এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচির আওতা শতভাগে উন্নীত করা হয়েছে। সমৃদ্ধ ও কল্যাণকর বাংলাদেশ গড়তে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভাতা, উপবৃত্তি, প্রশিক্ষণ সহ সামাজিক সব কার্যক্রম অব্যাহত থাকছে। সব মিলিয়ে 2021-22 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 1,07,614 কোটি টাকা, যা মোট বাজেটের 17.83% আর জিডিপির 3.11%। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে বাজেটের উন্নয়ন বরাদ্দের 4 ভাগের 1 ভাগই পাচ্ছে যোগাযোগ অবকাঠামো খাত। গুরুত্বপূর্ণ এই খাতে যাচ্ছে 61,170 কোটি টাকা, যার মধ্যে প্রস্তাবিত বাজেটে 10 মেগা প্রকল্পে 43,000 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। গেল অর্থ বছরের তুলনায় বরাদ্দ বাড়ছে 7টিতে আর কমেছে 3 মেগা প্রকল্পে। সবচেয়ে বেশি বরাদ্দ যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। করোনার প্রকোপে কম বেশি গতি হারিয়েছে বেশিরভাগ মেগা প্রকল্প। চেষ্টা থাকলেও তাই প্রত্যাশিত মাত্রায় করা যায়নি কাজ, যে কারণে প্রস্তাবিত 2021-22 অর্থ বছরের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে যোগাযোগ অবকাঠামো খাত। মোট উন্নয়ন ব্যয়ে যেখানে সর্বসাকুল্যে বরাদ্দ 2,37,078 কোটি টাকা, সেখানে যোগাযোগ অবকাঠামো খাতে পাচ্ছে 61,170 কোটি। সংসদে অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের বড় অংশ জুড়েই মেগা প্রকল্পগুলো ঘিরে সরকারের প্রত্যাশার চিত্র ফুটে ওঠে, যার মধ্য দিয়ে উচ্চ প্রবৃদ্ধির গতি ধরে রাখতে চায় সরকার। চলমান ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন, 6টি মেট্রো রেল লাইন সমন্বয়, মোট 128.741 কিলোমিটার দীর্ঘ ও 104টি স্টেশন বিশিষ্ট একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার নিমিত্ত সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা 2030 বাস্তবায়ন করছে।
দেশীয় অর্থায়নে নির্মিত পদ্মা সেতুর কাজের অগ্রগতি 94 ভাগ। আগামী বছরের জুনে সেতু উদ্বোধন করতে চায় সরকার। লক্ষ্য বাস্তবায়নে তাই আসছে বাজেটে মেগা প্রকল্পে বরাদ্দের প্রস্তাব ৩,৫০০ কোটি টাকা। একই দিনে পদ্মা সেতু রেলও উদ্বোধনের লক্ষ্য, যে প্রকল্পে 2021-22 অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত বরাদ্দ ৩,৮০০ কোটি টাকা। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল মেট্রো রেল প্রকল্পে 4,807 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 3,227 কোটি বরাদ্দ পাচ্ছে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্প। আর সরকারি বেসরকারি অংশীদারিত্বের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে বরাদ্দ 564 কোটি। সব মিলিয়ে 10 গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পে বরাদ্দের প্রস্তাব 43,478 কোটি 67 লাখ টাকা, যার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 18,426 কোটি টাকা। এরপরে গুরুত্ব পেয়েছে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প 6,162 কোটি। ব্যয় করার সক্ষমতা এবং দুর্নীতি দুটাই ভাই ভাই একসঙ্গেই চলে। চুরিও করে না, কিন্তু কাজও করে না, এটা তো ডাবল ক্ষতি। মেগা প্রকল্প যেটুকু পিছিয়ে পড়েছিল এটাকে পুষিয়ে নিয়ে দ্রুত শেষ করার জন্য আরো জোরালো গতিতে চেষ্টা করব এবার। করোনার কারণে পিছিয়ে পড়া মেগা প্রকল্পগুলোই অর্থের ঘাটতি হয়েছে কমই। এজন্য প্রস্তাবিত বাজেটে পর্যাপ্ত বরাদ্দ সত্ত্বেও সময় মতো প্রকল্প শেষই সরকারের সামনে থাকছে বড় চ্যালেঞ্জ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। অপ্রদর্শিত আয় বা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ায় করোনাকালে অর্থনীতিতে পুঁজি বেড়েছে এবং পুঁজিবাজার ব্যাপক শক্তিশালী হয়েছে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত নতুন বাজেটে এই সুযোগ সংক্রান্ত নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি, আর এজন্য আগের সিদ্ধান্ত অনুযায়ী কালো টাকা সাদা করার সুযোগ অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। দেশে বাজেট ইতিহাসে প্রায় সব সরকারই কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে। 1975 সালে প্রথমবারের মতো এই সুযোগ দেওয়া হয়। এরপর সব মিলিয়ে এ পর্যন্ত 18 বার এমন সুযোগ মিলেছে। তবে এই সুযোগ কাজে লাগিয়ে সবচেয়ে বেশি পরিমাণ টাকা সাদা করার রেকর্ড গেল অর্থ বছরে করোনাকালে। অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগের ফলে করোনাকালে অর্থনীতিতে পুঁজি প্রবাহ বেড়েছে, পুঁজিবাজারে গতিশীলতাও ফিরেছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। প্রত্যাশিত প্রয়োজন মেটানো। বাজেট বক্তৃতায় জানান, অপ্রদর্শিত আয় রিটার্নের আওতায় গেল ফেব্রুয়ারি পর্যন্ত 9,623 জন করদাতা 1,386 কোটি 10,02,795 টাকা আয়কর দিয়েছে। এছাড়া একই সময়ে 311 জন করদাতা পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে 43 কোটি 54,52,098 টাকা আয়কর পরিশোধ করেছে। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার এই সিদ্ধান্ত স্থগিত না করায় স্বাভাবিকভাবেই তা অর্থনীতিতে গত বছরের মতোই গতি সঞ্চার করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আবাসন শিল্পে অপ্রদর্শিত আয় বিনা কোনো প্রশ্নে ব্যবহার করার সুযোগ এবার 2021-22 বাজেটও আছে। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী সহ সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু এই বাজেটে এই ব্যাপারে কোনো নতুন কোনো পরিবর্তন আসেনি, অর্থাৎ গত বাজেটে যেটা ছিল সেটাই অব্যাহত আছে। উৎপাদনশীল শিল্প ও আবাসন খাতে 10% কর দিয়ে আয়কর রিটার্ন দাখিল করলে আয়কর কর্তৃপক্ষ কোনো প্রশ্ন করবে না, গেল বাজেটে এমন ঘোষণাই দেন অর্থমন্ত্রী। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবারে এক নজরে বাজেটের চুম্বক অংশ তুলে ধরছেন প্লাবন রহমান। 2021-22 অর্থ বছরের বাজেটে নারী উদ্যোক্তাদের করমুক্ত আয় সীমা বাড়িয়ে 70 লাখ টাকা করা হয়েছে। এছাড়া বাড়ির নকশা অনুমোদন নিতে টিআইএন করা হয়েছে বাধ্যতামূলক। নসিমন করিমন সরাতে মাইক্রোবাস পাচ্ছে গণপরিবহনের সুবিধা। 20,000 টাকা করে ভাতা পাবেন বীর মুক্তিযোদ্ধারা। আগামী অর্থ বছরে তথ্য প্রযুক্তি খাতে কর্মসংস্থান হবে প্রায় 10 লাখ মানুষের। কৃষি পণ্য উৎপাদনে কৃষি যন্ত্রের উৎপাদনের উপর ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। টিআইএন লাগবে না 2 লাখ টাকার কম সঞ্চয়পত্র ক্রয়ে। 60 জেলার 250 শয্যার বেসরকারি হাসপাতাল স্থাপনে দিতে হবে না কোনো কর। মেড ইন বাংলাদেশ পণ্যে 10 বছরের কর অব্যাহতি দেওয়া হয়েছে। 25 বছরের পুরনো জাহাজ আমদানিতে ভ্যাট ছাড়, অটোমোবাইল উৎপাদনেও 10 বছরের কর অব্যাহতি। করোনা মোকাবেলায় রাখা হয়েছে 10,000 কোটি টাকার বরাদ্দ। জানানো হয়েছে দেশে মাথাপিছু আয় বেড়ে $2,227 এবং গড় আয়ু বেড়ে হয়েছে 72 বছর 6 মাস। কমেছে কর্পোরেট কর হার,
তৃতীয় লিঙ্গের কাউকে চাকরি দিলে প্রতিষ্ঠান পাবে কর ছাড়। 50,000-এর বেশি ব্যবসায়িক লেনদেন ব্যাংকে আনার উদ্যোগ রাখা হয়েছে 2021-22 অর্থ বছরের বাজেটে। প্লাবন রহমান, নিউজ 24। জাতীয় সংসদে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এই বাজেটকে জনকল্যাণমুখী হিসেবে অভিহিত করেছে আওয়ামী লীগ, আর এটিকে স্বজনতুষ্টির বাজেট আখ্যা দিয়ে বিএনপি বলছে এটি সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না। আর বাজেটকে অবাস্তব হিসেবে মন্তব্য করেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। দেশের সকল মানুষের অংশগ্রহণের নিশ্চয়তা সহ এটি একটি বাস্তব ভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট। প্রতিবারে আমি জানি আজকেও বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখা হবে বা ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে এটি কাল্পনিক বাজেট, এই বাজেট বাস্তবায়নযোগ্য না। এগুলো প্রতি বছর আমরা 12.5 বছর ধরে শুনে আসছি, কিন্তু প্রতিবারেই দেখা গেছে বাজেট বাস্তবায়নের হার হচ্ছে 95% বেশি। অর্থনীতিতে একটা ডিমান্ড, একটা চাহিদা সৃষ্টি করে এটাকে চালু করার যে প্রক্রিয়া বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলো নিচ্ছে এবং যারা ডেমোক্রেটিক কান্ট্রি যারা নিচ্ছে, তারা কিন্তু এই নিম্ন আয়ের যে মানুষগুলো তাদেরকে পুনরুদ্ধার করার জন্য সবচেয়ে বেশি ব্যয় করছে, আর বাংলাদেশ সবচেয়ে কম ব্যয় করছে। সম্পূর্ণ কল্পনাপ্রসূত একটি বাজেট করেছেন, যেটাকে আমাদের নেতিবাচকভাবে না নিয়ে স্বাভাবিকভাবে বলতে হয় যে বাজেটটিকে আমাদের কাছে অবাস্তব বাজেট বলে মনে হয়েছে। বাস্তবতার সঙ্গে সম্পর্ক কম থাকবে এবং এটা সম্পূর্ণভাবে বাস্তবায়নযোগ্য হবে বলে আমাদের মনে হচ্ছে না। এটা হচ্ছে করোনা যুদ্ধে নাক ভাসায় রাখার একটা বাজেট। যুদ্ধ বিজয় করার জন্য সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে বাজেটে কোনো সুনির্দিষ্ট ছক নাই। যে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি হয়েছে কোনো সন্দেহ নেই, সেটা প্রশংসার যোগ্য, কিন্তু নতুন যে 2 কোটি থেকে 2.5 কোটি গরিব মানুষ হয়ে গেল, এদের জন্য কোনো ব্যবস্থা হয়নি। প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। চেম্বারের সভাপতি বলছেন এই বাজেট বাস্তবায়নযোগ্য, ব্যবসায়ীরা কর ছাড় পাওয়া আরও বিনিয়োগে উৎসাহিত হবেন। করদাতাদের ব্যবসায়িক টার্নওভার 0.5% থেকে কমিয়ে 0.02% করা হয়েছে, যেটা আমরা চিটং চেম্বার থেকে বারবার দাবি জানিয়েছি। এনবিআর চেয়ারম্যান সাহেব এখানে এসেছেন, ওনার তো আমরা এটা অনুরোধ করেছি। আমি মনে করি যে এটা একটা ভালো সিদ্ধান্ত। মহামারীর সময়ে পূর্বের বাজেট বাস্তবায়নে দুর্বলতা ও সঠিক অনুমিতির অভাবে আগামী অর্থ বছরের নতুন বাজেট বাস্তবায়ন কঠিন হবে বলছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থার ধানমন্ডি অফিসে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এই কথা বলা হয়। তারা বলছে করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকা বরাদ্দ যথেষ্ট নয়। নতুন অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি 7.2 ধরা হয়েছে, তাও বাস্তবসম্মত নয়। তবে এই ঘাটতি বাজেটের বাড়তি অর্থ বিদেশি বিনিয়োগ দিয়ে পূরণের যে কথা বলা হচ্ছে তাকে স্বাগত জানিয়েছে সিপিডি। কোভিড মোকাবেলা করে অর্থনীতি চাঙ্গা করার বিষয়ে বাজেটে দিক নির্দেশনা কম বলেও জানায় তারা। 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 30 জন। এ পর্যন্ত মারা গেছেন 12,724 জন। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,687 জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন 8,05,980 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,970 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 7,46,035 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় রোগী শনাক্তের হার 9.94%, আর এখন পর্যন্ত শনাক্তের হার 13.43%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 92.56% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.58%। সীমান্ত জেলাগুলোয় সংক্রমণ বাড়ছেই। একে একে লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে স্থানীয় প্রশাসন। সবশেষ সাতক্ষীরায় 7 দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়া কুষ্টিয়ায়ও লকডাউনের পরিকল্পনা রয়েছে। নওগাঁয় লকডাউন শুরুর দিনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। রাজশাহীতেও চলছে 24 ঘন্টার কঠোর বিধিনিষেধ। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে সাতক্ষীরায়। এক সপ্তাহে সংক্রমণ বেড়ে এখন 40% উপরে শনাক্তের হার। বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্য কর্মকর্তাদের বৈঠকে 7 দিনের লকডাউনের সিদ্ধান্ত হয়। 5 জুন থেকে 7 দিনের জন্য প্রথম পর্যায়ে লকডাউনের আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। উত্তরের সীমান্তবর্তী জনপদ নওগাঁর পৌরশহর ও নিয়ামতপুরে প্রশাসনের কড়াকড়ি সর্বত্র। শহরের প্রবেশ পথগুলোয় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ। আমাদের জনপ্রতিনিধিরা কাজ করছে, আমাদের মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এরপরেও কিছু মানুষ কিন্তু চাপাই থেকে বিভিন্নভাবে প্রবেশ করেছে। তবে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে জেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়েনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর বেশিরভাগের হাই ফ্লো নেজাল ক্যানোলা নেই। রোগী যদি হাসপাতালগুলোতে ভর্তি হয় তাহলে সেখানে মাঝারি মান পর্যন্ত মধ্যম অবস্থা পর্যন্ত তারা সেবা দিতে পারবে। কুষ্টিয়ায় 24 ঘন্টায় 54 জনের করোনা শনাক্ত হয়েছে। 212 জনের নমুনা পরীক্ষায় এই ফল জানা যায়। সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরুর পর এটি একদিনে সর্বোচ্চ শনাক্ত। একদিনে জেলায় মারা গেছেন 2 জন। পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে লকডাউনের প্রস্তাব করেন সিভিল সার্জন সহ বেশ কয়েকজন কর্মকর্তা। সকলের সাথে পরামর্শক্রমে তাদের সাথে আলোচনা করে আমরা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব। আশপাশের জেলাগুলোয় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজশাহীতে সরকারি বিধিনিষেধের পাশাপাশি রাতের বেলা আরও 4টি বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। জরুরি প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া এবং দোকান ও শপিং মল বন্ধ রাখাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকছে। যশোরে সবশেষ 3 দিনে শনাক্ত হয়েছেন 192 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের এই হার 26% উপর। ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের পরও সংক্রমণ ছড়ানোর এই হার উদ্বেগজনক বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মানব পাচারের ভয়াবহতা দিন দিন বাড়ছে। গোয়েন্দা তথ্য বলছে এই চক্রগুলো এখন ভিন্ন কায়দায় মানব পাচার করে। এদের নেটওয়ার্ক সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া রিমান্ডে থাকা মানব পাচার চক্রের সদস্যদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছেন গোয়েন্দারা। এসব যাচাই বাছাই শেষে শুরু হবে সাঁড়াশি অভিযান। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। টিকটক স্টার বানানোর কথা বলে রাজধানীর মগবাজার এলাকার এক তরুণীকে ভারতে পাচার করে দেওয়া হয়। পরে কৌশলে 77 দিন পর দেশে পালিয়ে এসে আইন শৃঙ্খলা বাহিনীকে ভয়ানক তথ্য দিচ্ছে এই তরুণী। এছাড়া রিমান্ডে থাকা আসামিদের কাছ থেকেও উঠে আসছে নানান তথ্য উপাত্ত। সাধারণত নিম্ন ও মধ্যবিত্ত মেয়েদের টার্গেট করে এরা। পাচারের পর নেশা করিয়ে ভিডিও ধারণ এবং সবশেষে যৌন ব্যবসায় বাধ্য করাই ছিল এদের লক্ষ্য। পুলিশ বলছে এরা গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদীতে হ্যাং আউট পার্টি করতেও নিয়মিতভাবে। টিকটক পার্টি থেকে শুরু করে একদম সীমানা পার হওয়া এবং সীমানার পরবর্তীতে কারা কারা জড়িত আছে এই জায়গায়, তাদের সবাইকে আমরা এই মামলার কানেকশনে আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করছি। হৃদয়দের রাজনৈতিক শেল্টার নেই। তারা পণ্যের মতো পিস হিসেবে বিক্রি করত মেয়েদের। মানুষকে সে পাচার করলো, তাকে পিস হিসেবে পাচার করছে। বেশ কিছু গ্রুপ আমরা শনাক্ত করেছি যারা এই নারী পাচারের সঙ্গে জড়িত, এবং তাদেরকে আমরা পর্যায়ক্রমে, আমাদের যেহেতু কাজটা অনেক ব্যাপক, আমরা কাজ করতেছি, আমরা তাদেরকে সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। খুব শিগগিরই এই চক্রের সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনার কথা জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। ঘৃণিত দিক এখানে উন্মোচিত হয়েছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। খাদ্যে ভেজাল প্রতিরোধ ও নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি রোধের দাবিতে শাহবাগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বৃহস্পতিবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সমাবেশে জনকল্যাণমুখী বাজেটের দাবি জানানো হয়। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা ভাস্কর রাশা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষ পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য হারিয়েছে বলে দাবি করা হয়। খাদ্যে ভেজালকারী সিন্ডিকেট চিহ্নিত করে তাদের কঠোর শাস্তিরও দাবি জানান বক্তারা। দৃষ্টান্তমূলক সাজা না হওয়ায় নারী নির্যাতন অথবা ধর্ষণ করে ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নিজ ঘরে ধর্ষণ চেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রতিবেদনের ওপর শুনানিতে আদালতে কথা বলেন। এ ঘটনায় পুলিশ দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন আদালত।
হাবিবুল ইসলাম হাবিবের প্রতিবেদন। নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে রেখে নিজ ঘরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদনের উপর শুনানি শুরু করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার আংশিক শুনানিতে এ ধরনের অবমাননাকর ভিডিও ছড়িয়ে দেওয়ার তীব্র সমালোচনা করেন আদালত। আদালত বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ীদের বিরুদ্ধে সাজা দেওয়ার হার কম থাকায় এ ধরনের অপরাধ বেড়েই চলেছে। একটা তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়, নোয়াখালী কলেজের একজন অধ্যক্ষকে প্রধান করে ওনারা একটা রিপোর্ট তদন্ত করে একটা রিপোর্ট প্রতিবেদন পেশ করে আমাদের কোর্টের কাছে। বেগমগঞ্জের ঘটনায় স্থানীয় প্রশাসন সহ প্রত্যক্ষদর্শীদের অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। ওরা হয়তো ঘটনার সময় উপস্থিত ছিল, জানতো, কিন্তু তারাও সেভাবে জিনিসটি স্থানীয় প্রশাসনকে অথবা স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে জানায়নি। ওরা বলেছে আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে, তো তাদের উচিত ছিল যে এই জিনিসটা দ্রুত হস্তক্ষেপ করা। গত বছরের 2 সেপ্টেম্বর রাত 9টার দিকে গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রেখে তাকে ধর্ষণের চেষ্টা করে শ্লীলতাহানি করেন স্থানীয় বাদল ও তার সংঘবদ্ধ বখাটে যুবক দল। ঘটনার 32 দিন পর 4 অক্টোবর দুপুরের দিকে গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়। ঘটনাটি 5 অক্টোবর আদালতের নজরে আসলে ফুটেজ সরাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর্পোরেট কর হার 3.5% কমিয়ে 22.5% করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। আগে বাজারে তালিকাভুক্ত হলে সেসব কোম্পানিগুলোকে 26% কর দিতে হতো। এর ফলে কোম্পানিগুলোর লভ্যাংশ বাড়বে বলে মত দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। শুধু তাই নয়, বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার সক্ষমতাও বাড়বে তালিকাভুক্ত কোম্পানিগুলোর। এদিকে বাজেটের দিন ইতিবাচক থেকেই দিন শেষ করেছে দেশের 2 পুঁজিবাজার। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান সূচক এদিন বেড়েছে প্রায় 35 পয়েন্ট, লেনদেন হয়েছে 2182 কোটি টাকা। এদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে প্রধান সূচক বেড়েছে প্রায় 100 পয়েন্ট। ওয়ালটনের কারখানা পরিদর্শন করলেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেন্টহল্টস। বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক কারখানা পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন ঢাকায় জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন কনস্টানজা জেরিঙ্গার। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে তারা বাংলাদেশে তৈরি ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পের অভাবনীয় অগ্রগতি পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, বাংলাদেশের উজ্জ্বল দৃষ্টান্ত ওয়ালটন। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবির ও আলমগীর আলম সরকার, নির্বাহী পরিচালক উদয় হাকিম, প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম সহ আরও অনেকে। বিশ্বের পর্যটকদের কাছে ইতালির ভেনিস অতি পরিচিত। করোনা পরিস্থিতিতে এই ভেনিস অনেকটাই নীরব সময় পার করলেও বর্তমানে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের পদচারণায় মুখর। ভিড় জমাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির ভেনিস থেকে নাজমুল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। দৃষ্টিনন্দন ইতালির ভেনিস শহর এক একজনের কাছে এক এক নামে সুপরিচিত। কারো কাছে দ্বীপ শহর, আবার কারো কাছে জলকন্যা শহর হিসেবে পরিচিত। প্রতি বছর এই ভেনিসে কমপক্ষে প্রতিদিন 15 থেকে 20 হাজার পর্যটকের আগমন ঘটে। ভিড় জমান প্রবাসী বাংলাদেশিরাও। দীর্ঘ অনেকদিন হয় ভেনিসে থাকি। ভেনিসে 2 বছর পরে আজকে মনে হচ্ছে যেন ভেনিস তার সেই পুরনো রূপে ফিরে এসেছে। ইতালিতে বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। গেল কয়েক সপ্তাহ থেকে মৃত্যুর সংখ্যা নিম্নমুখী। বর্তমানে 20 বছরের উপরের যে কেউ নিতে পারছেন প্রতিষেধক টিকা। 21 জুনের পর গোটা ইতালি সাদা অঞ্চলে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। ভেনিস পৃথিবীর মধ্যে অন্যতম একটা শহর, যার কোনো বিকল্প নেই। সেই পরিপ্রেক্ষিতে আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী দিনগুলিতে আমরা ভেনিসকে আবার পুনরায় অবস্থায় ফিরে পাবো। এরই মাঝে বার রেস্টুরেন্টগুলোতে ভিতরে বসে খাবার পরিবেশন করতে পেরে অনেকটাই আনন্দিত রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। আমাদের
নারকেলের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ গেছে, এখন দেখা যায় আশা করা যায় ভালো হবে সামনে, এটাই আশা করি আমরা। সেই সাথে ক্ষুদ্র প্রবাসী ব্যবসায়ীরাও পর্যটকের আগমনের অপেক্ষায় আশা নিয়ে দিন পার করে যাচ্ছেন। মাসুদ রানা, নিউজ 24। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদ্রিদে বিএনপি স্পেন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পেন বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেন মনু। বক্তব্য রাখেন আরও অনেকেই। আলোচনা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মালয়েশিয়ায় কঠোর লকডাউনের মধ্যেও দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি পাসপোর্ট সেবা দিয়ে যাচ্ছেন বাংলাদেশ হাই কমিশন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের দূতাবাস প্রধান রুহুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের স্বার্থে লকডাউনের মধ্যেও যথারীতি চালু রাখা হবে হাই কমিশনের সেবা। সরকারের বিধিনিষেধ মেনে চলার ব্যাপারে দূতাবাসের পক্ষ থেকে সেবা প্রত্যাশীদের অনুরোধ জানানো হয়েছে। এবারে খেলার খবর। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে আফগানদের রুখে দিল বাংলাদেশ। কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। পয়েন্ট প্রাপ্তির ম্যাচে লাল সবুজদের হয়ে গোলটি করেছেন তপু বর্মন। বিস্তারিত রিপোর্টে। খেলাটা হওয়ার কথা ছিল চেনা পরিবেশে একেবারে ঘরের মাঠে, তবে করোনার ছোবলে খেলতে হলো সুদূর কাতারের মাটিতে। যে কারণে কিনা একটু মনোক্ষুণ্ণ কিংবা হতাশা স্বাভাবিকভাবেই কাজ করছিল দেশের ফুটবল প্রেমীদের, কিন্তু সেখান থেকেই আফগানদের মাটিতে 1-0 গোলে প্রথম লেগে হারলেও এবার কাতারের মাটিতে তাদের রুখে দিল বাংলাদেশ। কোচ জেমির কৌশল শুরু থেকে রক্ষণকে আগলে রেখে আক্রমণে যাওয়া, যার ফলশ্রুতিতে প্রথমার্ধেই আফগানিস্তান গোছানো ফুটবল খেললেও বাংলার রক্ষণ ভাঙতে পারেনি তারা। জাতীয় দলের হয়ে এই ম্যাচে অভিষেক হওয়া ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিককে নিয়েই রক্ষণ আগলে রাখে জেমির দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই রক্ষণের ভুল বুঝাবুঝিতে গোল খেয়ে বসে বাংলাদেশ। সতীর্থের পাস থেকে নাজেমের কাটব্যাক, আমিরের প্লেসিং শট দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নিলে 1-0 গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সবাই যখন ধরে নিয়েছে ম্যাচের ভাগ্য কি হতে চলেছে, তখনই কোচ জেমিডে দেখালেন তার কৌশল। ম্যাচের 84 মিনিটে রাফির হেড নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তপু বর্মন, আর তাতেই সমতার উচ্ছ্বাসে মাতে বাংলাদেশের ডাগাও। তপু বর্মনের এই গোল, এই জয় বাংলাদেশের পয়েন্ট টেবিলে যোগ হলো আরো 1 পয়েন্ট। আগামী 7 তারিখ ভারতের বিপক্ষে একই ভেন্যুতে মাঠে নামবে জেমিডের শিষ্যরা। অবশ্যই আমরা তাকে নেতাই বলতে চাই। স্পোর্টস ডেস্ক, নিউজ 24। বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে টি-20 ক্রিকেটে হ্যাট্রিক করলেন ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। তার হ্যাট্রিকে দিনের প্রথম ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে জয় তুলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। টি-20 ক্রিকেটে এটি তার সেরা বোলিংয়ের রেকর্ড। বাবুর হ্যাট্রিকের সুবাদে রূপগঞ্জকে মাত্র 11 রানেই বেঁধে ফেলেছে ব্রাদার্স ইউনিয়ন। লিগে প্রথম জয় পেতে ব্রাদার্সকে করতে হতো 112 রান, যেটা 8 উইকেটে হাতে রেখেই তুলে নিয়েছে ব্রাদার্স। দিনের দ্বিতীয় ম্যাচে ওল্ড ডিউসেসকে 22 রানে হারিয়েছে আবাহনী। ক্রিকেটারদের পছন্দকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। এদিক থেকে এগিয়ে রয়েছে টাইগারদের সাবেক কোচ জেমি সিডন্সো। এছাড়াও জিম্বাবুয়ে সিরিজের আগে নতুন করে ক্যাম্পে সুযোগ থাকছে না বলেও জানিয়েছেন তিনি। লিস্টের মধ্যে ওনার নামও আছে এবং এখনো কিন্তু আমরা কনফার্ম করে নেই কাকে নিব না নিব, বাট বেসিক্যালি হি ইজ এ ব্যাটিং কোচ। আমি মনে করি যে আপনার প্লেয়াররা যাদেরকে নিয়ে মানে কমফোর্টেবল, যাদেরকে পছন্দ করে ওই ধরনের কোচ নেওয়াটাই আমরা পছন্দ করি। সো জিম্বাবুয়ে কিন্তু আমাদের সিরিজের পরপরই কিন্তু ওরা আয়ারল্যান্ডে যাবে। সো এখানে কোনো মানে সময়ের খুবই অভাব। সো আমরা কোনো কিছু মানে ক্যাম্প ট্যাম্প করার কোনো সুযোগই পাচ্ছি না। বাট ইম্পর্টেন্ট যেটা হয়েছে যে আপনার প্লেয়াররা কিন্তু খেলার মধ্যেই আছে। শেষ করব সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ সংসদে উন্নয়নের সাথে জীবন জীবিকা রক্ষার অঙ্গীকার অর্থমন্ত্রীর। প্রবৃদ্ধির লক্ষ্য 7.2%।
দাম কমছে মেড ইন বাংলাদেশ পণ্য ও ওষুধ সামগ্রীর, বাড়ছে তামাক, মোবাইল ফোন ও আমদানি খাতে। কালো টাকা সাদা নিয়ে নতুন বার্তা। বরাদ্দ বেড়েছে সামাজিক সুরক্ষা খাতে, উন্নয়ন খাতে সিংহভাগই যাচ্ছে যোগাযোগ অবকাঠামোয়, মেগা প্রকল্পের সর্বোচ্চ বরাদ্দ রূপপুরে। প্রস্তাবিত বাজেটকে কল্যাণমুখী বলছে আওয়ামী লীগ, বাস্তবায়নযোগ্য নয় বলে দাবি বিএনপি ও জাতীয় পার্টি। নির্দেশনার অভাব দেখছে সিপিডি। দেশে করোনায় কমল মৃত্যু সংখ্যায়, সাতক্ষীরায় 7 দিনের লকডাউন ঘোষণা প্রশাসনের, নওগাঁয় বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে আইন শৃঙ্খলা বাহিনী। নারী পাচারের ভয়াবহ নেটওয়ার্কের সন্ধান, শীঘ্রই শুরু হচ্ছে অভিযান, শাস্তি না হওয়ায় বাড়ছে নারী নির্যাতন, মন্তব্য হাইকোর্টে। এবং বিশ্বকাপের বাছাই বাংলাদেশ আফগান ম্যাচে 1-1 গোলের সমতা, পয়েন্ট বাড়ল লাল সবুজে। ক্রিকেটারদের পছন্দের কোচ বাছাইয়ের চিন্তা। এখন পর্যন্ত আরো খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।